আজকে কেতুকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে কেতুর 12টি ঘরে কীরকম প্রভাব দিবে। আজকে প্রথম ঘর নিয়ে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। প্রত্যেকটি গ্রহকে নিয়ে পৃথক পৃথকভাবে আলোচনা করা হবে। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহের অবস্থানের উপর একটি সাধারণ আলোচনা। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, এটা কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। কেতুকে বলা হয় মোক্ষের কারক। কেতু হচ্ছে কি ডিপ, তারপরে গভীর, জ্বর, শিকড়, অন্তর্মুখী, এই সমস্ত জিনিস কিন্তু কেতু থেকে দেখায়। আবার কেতুকে আমাদের বেদ বলছে কেতুকে ঝান্ডা, যেটা হচ্ছে পতাকা, সবসময় কিন্তু উঁচুতেই লাগানো হয়। মোক্ষের কারক হচ্ছে কেতু। জ্যোতিষশাস্ত্র কেতুকে কুজবৎ কেতু বলছে, অর্থাৎ মঙ্গলের সমান কিন্তু ফল দিয়ে দেয় কেতু। একটুতে অধৈর্য, একটুতে তাড়াহুড়া, পারাপারি, এই সমস্ত কেতু থেকে দেখায়। আবার কেতু থেকে আকস্মিক পরিবর্তন, এই জিনিসটাও উঠে আসে। কেতু হচ্ছে গুরুর শিষ্য, গুরুর দৃষ্টি কিন্তু কেতু পায়, যার জন্য কেতুকে কিন্তু ওই শুভ গ্রহের মধ্যে রাখা হয়েছে। কারণ কেতুর তো ধর আছে, মাথা নাই, তো তো দেখবে কিভাবে? তাহলে কেতুর যে দেখে সেটা গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু কেতু দেখে। অর্থাৎ কেতু যে অন্ধকার জিনিসটা, সেই অন্ধকারে কিন্তু জ্ঞানের আলো ছড়িয়ে দেয় গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু কেতু আলোকিত হয়, যার জন্য শুভ জায়গাটা কেতু অধিকার করেছে। যার জন্য কেতু গুরুর হচ্ছে শিষ্য। রাহুর বিপরীতেই কেতু অবস্থান করে। রাহু বহির্মুখী জিনিসটাকে প্রকাশ করে, আর কেতু কিন্তু অন্তর্মুখী জিনিসটাকে প্রকাশ করে। তবে কেতু কিন্তু একটি ছায়া গ্রহ। কেতুর প্রভাব বুঝতে গেলে সবার প্রথমে বুঝতে হবে যে কেতু কোন ঘরে অবস্থান করছে এবং সেই ঘরে অধিপতি কী রকম অবস্থায় রয়েছে। কারণ কেতু তো ছায়া গ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরের প্রভাবকে, মানে সেই ঘরের অধিপতির বলে বৃদ্ধি করবে, সেই ঘরকে প্রভাবিত করবে। তো মকরের ক্ষেত্রে প্রথম ঘরে কেতুর অবস্থান অতটা ভালো নয়, কারণ মঙ্গলের মতন একটা অধৈর্যের একটা সিচুয়েশন তৈরি করবে। একটুতে রেগে যাওয়া, ধৈর্যহীন, অধৈর্য জিনিসটা চলে আসা, জেদ জেদ জিনিসটা বেশি করে প্রকাশ পাওয়া, এগুলো তৈরি করবে। ভ্রম মনের মধ্যে তৈরি করে দেবে, একাধিক ভ্রম থাকবে। কারণ কেতুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা। লগ্ন কিংবা রাশির উপর যদি অবস্থান করে কেতু কিন্তু ভ্রম যথেষ্ট তৈরি করবে। কিন্তু এখানটাতে দেখতে হবে যে কেতু এই যে অবস্থান করছে রাশির উপর, তাহলে রাশিটা হচ্ছে কি মকর রাশি, অধিপতি শনি। শনি কীরকম অবস্থা রয়েছে জন্মকুষ্ঠিতে, শনির যদি ভালো থাকে তাহলে এই কেতুও যথেষ্ট ভালো ফল দিবে, ব্যক্তিত্বকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং ডিপ নলেজ, যে কোনো বিষয়ের উপর একটা গভীর নলেজ নিয়ে আসবে। এবং কোনো জিনিস যদি সামনে চলে আসে সেই জিনিসটাকে একদম বিশ্লেষণ করে ভালো মতন করে নেওয়ার ক্ষমতাটা থাকবে এবং চট করে ডিসিশনটাও নেবে না। যে ডিসিশনটা নেবে সেটা গভীর চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে। রাজনীতির সাথে যারা যুক্ত থাকে তারা বিশেষভাবে প্রভাবিত হয়। রাজনীতিবিদরা হয়ে যায় বিশিষ্ট কূটনীতিবিদ, এমন এমন কূটনীতি চাল চালাবে যেটাতে সমাজকে আকর্ষণ করাবে। কেতুর যে প্রভাব পড়বে, গুরুবৎ দৃষ্টির একটা প্রভাব, যে পঞ্চম ঘর, তারপরে সপ্তম ঘর, নবম ঘরে, তিনটি ঘরকে প্রভাবিত করবে। সন্তানের দিক থেকে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নতি ঘটাবে। নবম ঘরে যেটা ধর্মের ঘর, এই ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি, এইখানটাতে ধর্মের প্রতি বিশেষ জাগরণ ঘটাবে, ধার্মিক করাবে। জাতক কিংবা জাতিকা ধর্মের পথে চলা, ধর্মের কথা বলা, ধর্ম জিনিসটাকে বেশি অনুভব করা, এটা বুঝাবে। এবং দাম্পত্য জীবনে ব্যালেন্স করার কাজ করবে কেতু। কারণ কেতুর বিপরীতে কিন্তু রাহু অবস্থান করছে। রাহু কিন্তু সপ্তম ঘরে থাকছে। সপ্তম ঘরে থেকে যে রাহু যে ডিস্টার্বটা, সেই ডিস্টার্বটার সমতা বজায় রাখবে হচ্ছে এই কেতু। তবে রাশি কিংবা লগ্নের উপর কেতু অবস্থান অতটা ভালো হয় না, ভ্রম তো থাকে। তার মধ্যে কেতু হচ্ছে কি অন্তর্মুখী, সবসময় মানে আধ্যাত্মিক গ্রহ বলতে গেলে কি কেতু, যেহেতু গুরুর সংস্পর্শে চলে আসছে এবং ঘরটা হয়ে গেছে কি মকর রাশি, শনির ঘর। অর্থাৎ সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিছু না কিছু খালি মনে হবে।
মকর লগ্নে যখন কেতু অবস্থান করবে তখন তো 3টি নক্ষত্র পড়ছে, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপর হচ্ছে শ্রবণা নক্ষত্র, তারপরে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের 3টি চরণ পড়ছে, একটি চরণ আবার ধনু রাশিতে পড়ে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রটা কি রাজার নক্ষত্র, সূর্যের নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দশ বিশ্বদেব। এবং এই নক্ষত্রের যে মানে জ্যোতিষশাস্ত্র মতে যে চিহ্ন বা যেটা সিম্বল, সেটা হচ্ছে কিন্তু হাতি, তাও আবার কি ডান দিকের দাঁতযুক্ত হাতি। তো এই নক্ষত্র যখন কেতু অবস্থান করবে সব দিকে ভালো, কোনো মতে হার স্বীকার করবে না, হার স্বীকার হয় না কোনো মতে, জয় তো জয়ই চাই, এরকম জিনিসটা, যেহেতু রাজার নক্ষত্র। আর যে কর্মটা করবে সেই কর্মটাও কিন্তু, যেহেতু শনির কানেকশন চলে আসছে, শনির রাশিতে অবস্থান করছে, তাহলে শনি থেকে তো কর্ম জিনিসটাকে বুঝাচ্ছে, তো কাজকর্মের দিকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সব কিছুই ভালো এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। তবে কেতুর যে অবস্থান এইখানটাতে অতটা কিন্তু ভালো না, কারণ এই নক্ষত্রের মেন যে পুরুষার্থ সেটাও কিন্তু মোক্ষ জিনিসটাকে বুঝাচ্ছে, আর কেতু কিন্তু হচ্ছে মোক্ষেরই কারক। অর্থাৎ এই নক্ষত্রে যখন অবস্থান করবে তো সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু ঈশ্বর চেতনা, ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা এইগুলো কিন্তু থাকবে। কারণ কি, যে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে দশ বিশ্বদেব, 10টা দেবতার আশীর্বাদ রয়েছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। অর্থাৎ এখানটাতে কিন্তু মোক্ষের ব্যাপারটা উঠে আসছে, এবং দশ দেবতার আশীর্বাদ এই নক্ষত্রের মধ্যে রয়েছে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা মানে বিজয়ী জিনিসটাকে বেশি চিন্তা করে, জয়ী হওয়ার জিনিসটাকে বেশি চিন্তা করে, এবং যদি নিজের কর্মক্ষেত্রে যে কর্মটা হাত নেবে সেটাকে সম্পূর্ণ করার সম্পূর্ণভাবে চেষ্টা করে, এবং তাতে উত্তীর্ণও হয়। কঠিন থেকে কঠিন কাজ করার জন্য এরা মানে সবসময় এগিয়ে থাকে, বা এদের দ্বারা কিন্তু সেই সম্ভবগুলো হয় যেগুলো কল্পনার বাইরে হয়ে যায়। অর্থাৎ কর্মের দিক থেকে যে কাজগুলো, প্রশাসনের দিকে যদি বলি, যে কাজগুলো গোপনে হয়, সব কাজ তো আর সামনাসামনি হয় না, সেই কাজগুলোতে আবার বিশেষ উন্নতি, যেমন গোয়েন্দা বিভাগ হোক এই সমস্ত কাজে, তারপরে গবেষণার কাজগুলো হোক, গবেষণা শিক্ষার ব্যাপারে এই সমস্ত কাজে, প্রশাসনের অ্যাডভাইজার হিসাবে কাজ করা, এটাও যথেষ্ট হয়। উচ্চপদস্থ অফিসার হয় এই নক্ষত্রের জাতক জাতিকারা, এবং বড় বড় ব্যবসায়িকও হয় এই নক্ষত্রের জাতক জাতিকারা। সহজে জীবনে আবার হারও মানে না, কারণ 10টি দেবতার আশীর্বাদ রয়েছে। দশ বিশ্বদেব, বসু, সত্য, কৃত, দক্ষ, কলা, কামা, ধৃতি, কুরু, পুরু বা ভাস, মাদ্রা ভাস, এই যে 10টি দেবতা, এই 10টি দেবতার অসীম কৃপা এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে রয়েছে, এবং 10টি দেবতার 10 রকম গুণ কিন্তু এই নক্ষত্রের উপর প্রকাশ পায়। আর কেতু এখানটাতে চলে আসা মানে যতই কাজকর্ম করুক মানে বেলার শেষে ধর্মের দিক আসবেই, ধর্ম, এবং এদের এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে পুরুষার্থ, সেটা হচ্ছে মোক্ষ লাভ। আর কেতু থেকেও মোক্ষ লাভ জিনিসটা বোঝায়, যার জন্য ঈশ্বরের ধ্যান ধারণা বিশেষ থাকে, এবং মানে সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা অন্তর্মুখী চেতনা অবশ্যই থাকে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন কেতু অবস্থান করবে। এবং তার সাথে সূর্যের যেহেতু নক্ষত্রে এবং হাতির যে একটা চিহ্ন দেওয়া হয়েছে এখানটাতে জ্যোতিষশাস্ত্র মতে, এই নক্ষত্রের কিন্তু কেতুর অবস্থানে কঠোর বাস্তববাদী হয়, এবং ভিতরে আবার ঈশ্বরের প্রতি অন্তর্মুখীও চিন্তা, যেটা আমি বললাম আর কি, এটা কিন্তু থাকবেই। যেরকম বাস্তববাদী চিন্তা একটু কঠোর বাস্তববাদী হবে, সেরকম ঈশ্বরের প্রতিও একটা ভালো চিন্তা থাকবে। অর্থের দিক থেকেও যথেষ্ট ভালো, আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি হয়, কারণ উত্তরাষাঢ়া নক্ষত্রে আর্থিক দিক বিশেষভাবে উন্নতি হয়, এবং কেতু থেকেও ধন সম্পত্তি জিনিসটা উঠে আসে, যার জন্য আর্থিক দিকও এদের যথেষ্ট ভালো হয়। আবার শোভনা নক্ষত্রে যদি অবস্থান করে কেতু এই রাশির উপরে, বা মকর রাশির ক্ষেত্রে প্রথম ঘরে, তো শোভনা নক্ষত্র কি আধ্যাত্মিকের প্রতি বিশেষ আরও আকর্ষণ করে দিবে। শোভনা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, এবং এই অধিপতি দেবতা হচ্ছে শ্রীহরি বিষ্ণু, তো অন্তর্মুখী চেতনাটা না আরও গভীর করে দেয়। চন্দ্রমা কি মনকে আরও বিশেষভাবে প্রভাবিত করে ফেলে। এই নক্ষত্রও কিন্তু যারা গোপন পেশাতে জড়িত রয়েছেন, কারণ কেতু থেকে ডিপ গভীর এই জিনিসগুলোকে বোঝায়, গোপন জিনিসটাকে বোঝায়। তো গোপন পেশাতে যারা যুক্ত রয়েছে, যেরকম গবেষণা হোক বা গোয়েন্দা হোক বা প্রশাসনের এমন কোনো কাজ যেটা গোপনে হয়, সেইখানটাতেও কিন্তু মানে এরা সফলতা পায়। এবং এই নক্ষত্রে কেতুর অবস্থান এই নক্ষত্রে এই জিনিসটা উঠে আসে যে পূর্ব জন্মের যদি কোনো কর্ম ভালো করে থাকে, এই জন্মে এসে ভোগ করা, এই জিনিসটাও কিন্তু বুঝায়।
আবার যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে এই কেতু, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এর অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু। আমাদের জ্যোতিষশাস্ত্রে এটা 23তম নক্ষত্র এবং এর বিস্তার হচ্ছে মকর রাশিতে 23.20 থেকে একদম কুম্ভ রাশিতে 6.40 পর্যন্ত হয়। তো এই নক্ষত্রে যেহেতু মঙ্গলের একটা ব্যাপার থাকছে, আর কেতুর সাথে মঙ্গলের যখনই কানেকশন হবে তখন অধৈর্য গুণটা চলে আসে, একটুতেই ধৈর্য হারিয়ে ফেলা, বাঘ বিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল, এগুলোর দিকে একটু বিশেষভাবে প্রভাব বৃদ্ধি পেয়ে যায়। তবে ধনিষ্ঠা নক্ষত্রও আধ্যাত্মিকতার সাথে জুড়ে রয়েছে। এই নক্ষত্রে ভালো ফল দেয় সেটা না, কিন্তু ওই যে বললাম যেগুলো অশান্তির কারক, একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, এগুলো কিন্তু অতি সহজে হয়ে যায়। আর এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা সাংবাদিকতা, মিডিয়া, সেনাবাহিনী, গবেষণা, আধ্যাত্মিকতার পেশাতে রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়। আবার নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত দিকেও যথেষ্ট খুব অপ্রত্যাশিতভাবে সফলতা পায়। কারণ কেতু থেকে কি ডিপ জিনিসটাকে বোঝায়, গভীর জিনিসটাকে বোঝায়। তো এগুলোর দিকে তো গভীর জ্ঞান, নলেজ লাভ করে ফেলে, যার জন্য এদিকে বিশেষ উন্নতি ঘটায়। কিন্তু একটুতে অধৈর্য হয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু চলে আসে, ধৈর্যহীন হয়ে গেল, গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু করায়। তবে এই যে 3টি নক্ষত্রে বলছিলাম আমি, এই উত্তরাষাঢ়া, তারপরে শোভনা আর ধনিষ্ঠা, এই 3টি নক্ষত্রে কেতুর যখন অবস্থানটা হবে, ওই ঘুরে ফিরে কিন্তু এক জায়গাতেই আসবে। যে কোনো কিছু হওয়ার পরেও তাও ফাঁকা ফাঁকা মনে হবে, যে কি যেন নাই, একটা অন্তর্মুখী ধ্যান ধারণা চলে আসবে। রাহু জিনিসটা কি বহির্মুখী, আর কেতু হচ্ছে সম্পূর্ণ বিপরীত, একদম অন্তর্মুখী চিন্তা চলে আসবে, নিজেকে জানার চেষ্টা করবে। আর তার সাথে কি শনির কানেকশন চলে আসছে, শনির যেহেতু রাশি। তো যাই হোক, কেতুর কিন্তু এরকম একটা প্রভাব পড়বে যদি প্রথম ঘরে অবস্থান করে এই মকর রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সেকেন্ড পর্ব আবার নিয়ে আসবো যে দ্বিতীয় ঘরে কীরকম অবস্থান কেতুর হলে কীরকম ফল পাওয়া যায়। কেতুর প্রথম ঘরের দুষ্প্রভাব থেকে মুক্তি পেতে হলে এবং কেতুর প্রভাবে যথেষ্ট ভালো ফল পেতে গেলে অবশ্যই গুরুর দীক্ষা অবশ্যই নেওয়া উচিত। এবং যারা গুরুর দীক্ষা নিয়েছেন তাদের গুরু মন্ত্র অবশ্যই জপ করা উচিত। যে মন্দিরে প্রত্যেক দিন পূজা হয় সেই মন্দিরের পূজারীকে আসন দান করা উচিত। এবং যারা সাধু সন্ন্যাসী তাদেরকে 2 রঙের কম্বল দান করা উচিত, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।